বহুকাল আগের কথা। এক দেশে ছিলেন এক সওদাগর। দেশ বিদেশে বাণিজ্য করে তিনি প্রচুর ধন সম্পত্তির অধিকারী হন। তিনি এত ধনী ছিলেন যে সাধারণ মানুষের কাছে তিনি রাজা বলেই পরিচিত ছিলেন। তার অনেক ছেলেমেয়ের মধ্যে শেষ বয়সের কম বয়সী ছেলে ছাড়া আর কেউ বেঁচে থাকেনি। তার মৃত্যুকালে তার তরুণ ছেলেটিকে কাছে ডেকে সওদাগর বললেন, বাবা, আমি যে ধন সম্পদ রেখে গেলাম, হিসেব করে চললে সারা জীবনেও তা ফুরোবে না। তাই বলে তুমি কোনো উপার্জন করবে না তা তো নয়। বসে বসে খেলে রাজার ভাণ্ডারও ফুরিয়ে যায়। অতএব তোমাকে তোমার পিতার ব্যবসা চালিয়ে যেতে হবে। তবে তুমি যদি কথা দাও যে তুমি আমার কথা মেনে চলবে, তবে তোমাকে কয়েকটা উপদেশ দিয়ে যেতে পারি। তরুণ পুত্র কথা দিলে বৃদ্ধ সওদাগর বললেন, সেসব উপদেশ দেওয়ার আগে তোমাকে একটি বিশেষ কথা বলে যাচ্ছি। তোমার বয়স এখন খুবই কম। এখন তুমি বিদেশে বাণিজ্য করতে না গিয়ে নিজের এলাকার মধ্যে ধারে কাছেই ব্যবসা চালিয়ে যেও। একটু থেমে বৃদ্ধ বণিক বললেন, তোমাকে অতি মূল্যবান 4টি কথা বলে যাচ্ছি। এগুলো যদি মেনে চলো তবে তুমি জীবনে কোনো অসুবিধায় পড়বে না। এগুলো হচ্ছে, 1, পূবের হাটে যেও না। 2, পাগলের সঙ্গে বিবাদ করো না। 3, প্রতি গ্রাসে কল্লা অর্থাৎ মাথা খেও। আর 4, তিন তিন মাথাওয়ালার কাছে বুদ্ধি নিও। পিতার মৃত্যুর পর তরুণ বণিক তার পিতার নির্দেশ মতো ধারে কাছেই সওদাগরি করতে লাগল এবং বেশ ভালোভাবেই ব্যবসা চালাতে লাগল। উত্তর, দক্ষিণ ও পশ্চিম দিকে যেসব বড় বড় গঞ্জ বা হাট বাজার ছিল সেগুলোতে সওদাগরি করে। তবে তার মনে হলো যে পূব দিকে যেসব বাজার আছে সেখানে ব্যবসা করতে গেলে দোষটা কি হবে। সে ভাবল তার পিতা হয়তো কোনো কারণ ছাড়াই তাকে সেদিকে যেতে বারণ করেছিলেন। এর পেছনে হয়তো কোনো যুক্তি নেই। তরুণ সওদাগরের পূবের হাটে যাওয়ার কথা শুনে তার মা তাকে সেদিকে যেতে নিষেধ করলেন। কিন্তু সে তার মায়ের কথা না শুনে শেষ রাতে সামান্য কিছু আহার করে অনেক লোকজন ও প্রচুর মালপত্র নিয়ে ঘোড়ায় চড়ে পূবের হাটের দিকে যাত্রা করল। সূর্য উঠতে তখনও বেশ দেরি। পূব আকাশে তখনও শুকতারা জ্বলজ্বল করছে এবং ধীরে ধীরে চারদিক ফর্সা হয়ে উঠছে। ঝিরঝির বাতাস বইছে এবং বন্ধুর হাসির মতো তা তরুণ সওদাগরের কাছে ভালো লাগছে। সে মনে মনে বলল, বাবা বোধহয় ভুল করে আমাকে এই কথাটা বলেছিলেন। সেখানে যেতে কি ভালোই না লাগছে আমার। কিন্তু বেশ কিছুক্ষণ পরেই তার ভুল ভেঙে গেল। পূব আকাশে তখন সূর্য উঠে গেছে। তখনও পথ চলতে কষ্ট হচ্ছে না। কিন্তু ধীরে ধীরে রোদের তাপ বাড়তে লাগল এবং তা তরুণ সওদাগরের চোখে মুখে এসে লাগল। সে সামনের দিকে ছাতা ধরে সূর্যের আলো রোধ করতে চাইল, কিন্তু সামনে ছাতা ধরলে তো পথ দেখা যায় না। অতএব ছাতা বন্ধ করে পুরো সূর্যের আলোকে চোখে মুখে রেখে সে চলতে লাগল। তরুণ সওদাগর যখন তার দলবল ও মাল সামান নিয়ে গঞ্জের হাটে উপস্থিত হল, তখনও বেলা দুপুর হতে অনেক বাকি। কিন্তু সে ঘামে ভিজে একাকার হয়ে গেছে এবং দোকানপাট খোলার মতো মনের অবস্থা তার নেই। কোনো রকমে সামান্য কিছু জিনিস যা বেচাকেনা করল তাতে মুনাফা বিশেষ কিছু হলো না। এরপরেই সঙ্গে আনা কিছু খাবার খেয়ে তাকে বাড়ি ফিরে যাওয়ার জন্য যাত্রা করতে হলো, কারণ সন্ধ্যার আগে ফিরে যেতে না পারলে পথে ডাকাতের ভয় আছে। ফেরার পথে দেখা গেল সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে আর সেই রোদ এসে লাগছে তরুণ সওদাগরের চোখে মুখে। সকালের মতো সূর্যকে সামনে রেখে যখন সন্ধ্যার একটু আগে বাড়িতে এসে উপস্থিত হলো, তখন সে ঘামে নেয়ে গেছে।
ক্লান্তিতে সে এমন অবসন্ন হয়ে পড়েছে যে সে নড়াচড়া করতেও পারছে না ভালো করে। তার মায়ের নিষেধ না মেনে সে নেমে গেল বাড়ির দিঘিতে। মা বলেছিলেন যে একটু বিশ্রাম নেওয়ার পর গায়ের ঘাম শুকালে সে যেন পানিতে নামে। সে কথা সে শোনেনি। শরীরে তাপ জুড়াতে সে হাঁসের মতো সাঁতার কাটতে আর পানকৌড়ির মতো ডুব দিতে লাগল। অনেকক্ষণ জলকেলি করে অনেকটা শান্ত হয়ে ঘরে ফিরে সে খেতে বসল। কিন্তু শরীরটা তার মোটেই ভালো লাগছে না। তার পেটে প্রচণ্ড খিদে, কিন্তু সে কিছুই খেতে পারল না। তার ভয়ানক জ্বর এলো। সেই সঙ্গে শুরু হলো প্রচণ্ড বমি এবং তা চলল সারা রাত ধরে। পরদিন সকালেই কবিরাজ আসলেন। ওষুধপত্র দেওয়া হলো, কিন্তু জ্বর ছাড়ল না। চিকিৎসা চলল অনেক দিন ধরে। এই অঞ্চলের সবচেয়ে বড় কবিরাজকে আনা হলো শহর থেকে বড় হেকিমকে। শেষ পর্যন্ত ধরা পড়ল যে রোগী সান্নিপাতি জ্বরে আক্রান্ত। প্রায় 2 মাস ধরে চিকিৎসার পর জ্বর ছাড়ল, কিন্তু পুরোপুরি সুস্থ হতে লাগলো প্রায় 6 মাস সময়। এই 6 মাস ধরে তরুণ বণিকের সব ব্যবসা বাণিজ্য পুরোপুরি বন্ধ রইল। এর ফলে সে ভালো করেই বুঝতে পারল কেন তার পিতা তাকে পুবের হাটে যেতে নিষেধ করে গিয়েছিলেন। সে এখন নতুন করে তার ব্যবসা বাণিজ্য শুরু করে দিল এবং বছরখানেক ধরে ব্যবসা চালিয়ে যাওয়ার ফলে তার আর্থিক অবস্থার অনেকটা উন্নতি হলো। এক ছুটির দিনে সে বের হয়েছে গ্রামের রাস্তায় বেড়াতে। বাড়ি থেকে সামান্য একটু দূরে যাওয়ার পরই সে দেখতে পেল গ্রামের ছেলেরা একজন পাগলকে নিয়ে তামাশায় মেতে উঠেছে। সেখানে সেই তামাশা দেখার জন্য বহু লোকের সমাগম হয়েছে। তার পিতা তাকে যে দ্বিতীয় উপদেশটি দিয়েছিল সে কথা সে বেমালুম ভুলে গেল। তামাশা দেখার জন্য সেও সেখানে দাঁড়িয়ে পড়ল। পাগল নানা রকম অঙ্গভঙ্গি করে চলেছে এবং যত সব খাপছাড়া কথা বলেই চলেছে। তরুণ বণিককে ভিড়ের মধ্যে দেখতে পেয়ে সে তার কাছে এগিয়ে আসলো এবং তাকে নিয়ে একটি ছড়া বলতে লাগলো। তা হলো এরকম: বাপের কথা না শুনে মর্দ পুবের হাটে যায়, 6 মাস ধরিয়া মর্দ বিছানায় গড়ায়। তারপর আপন মনে সে হাসতে থাকে এবং চেঁচিয়ে সেই ছড়া জোরে জোরে বলতে থাকে। তরুণ সওদাগর পাগলটার কথা শুনে খুবই চটে গেল। তার পিতার কথা ভুলে গিয়ে সে তাকে খুব করে গালি দিল। উত্তরে পাগলটা আরও শক্ত গালি দিল সওদাগরকে। এবার সওদাগর গেল পাগলকে মারতে, কিন্তু কোথা থেকে একটা লাঠি জোগাড় করে সে সওদাগরকে এমনভাবে পেটালো যে মারের চোটে তার এক হাত ও এক পা ভেঙে গেল। অনেক কষ্ট করে তাকে বাড়িতে আনা হলো এবং কবিরাজ আনা হলো চিকিৎসার জন্য। তাতে কোনো ফল হচ্ছে না দেখে অনেক দূর থেকে আনা হলো ভাঙা হাড় জোড়া লাগাতে পারে এমন এক কবিরাজ। সেই কবিরাজ অনেক পরিশ্রম করে সেই হাড় জোড়া লাগালেন, কিন্তু 6 মাসেরও বেশি সময় লাগলো বণিকের ভালো হয়ে উঠতে। এরপরে আরও 6 মাস লাগলো তার ব্যবসা বাণিজ্য করার মতো অবস্থায় আসতে। তরুণ বণিক যখন আবারও ব্যবসা বাণিজ্য করতে শুরু করলো তখন তার আর্থিক অবস্থা বেশ কাহিল হয়ে পড়েছে। 2বার বিপর্যয়ের কারণে তার পিতার রেখে যাওয়া সম্পদের উপর তাকে হাত দিতে হয়েছে এবং এখনও হচ্ছে। সে মহা ভাবনায় পড়ে গেল। তার খেয়াল হলো যে তার পিতার দেওয়া 2টি উপদেশ না মেনে চলার কারণে সে এই বিপদে পড়েছে। সুতরাং সে আর তার পিতার আদেশ অমান্য করতে চায় না। তার পিতার 3য় উপদেশ ছিল প্রতি গ্রাসে কল্লা অর্থাৎ মাথা খেও, অর্থাৎ ভাত খাওয়ার সময় প্রত্যেক ভাতের গ্রাসের সঙ্গে একটি করে মাথা খেতে হবে। বণিক মাছ ও মাংস দুই খায়। সে দেখল যে রুই, কাতল, মৃগেল, কালবাউস, ঘনে, সরপুঁটি ইত্যাদি বড় ও মাঝারি আকারের মাছ ছাড়া অন্য কোনো মাছের মাথা তো আলাদা করে খাওয়া যায় না। আলাদা করে খাওয়া যায় না কোনো ছোট মাছের মাথাও। আর মাংসের ব্যাপারে মোরগ, মুরগি, হাঁস, ছাগল, ভেড়া, গরু ইত্যাদির মাথা আলাদা করে খাওয়া যায়।
প্রতি গ্রাসে মাথা খাওয়ার জন্য তরুণ বণিক প্রতিদিনই রুই, কাতল ইত্যাদি জাতীয় অনেক কটা মাছ কিনে আনে। সে প্রতি গ্রাসে মাথাগুলো খায় নিজে। মাছের বাকি অংশ সে পরিবারের অন্যান্য সদস্য ও কাজের লোকদের খেতে দেয়। এরপরেও অনেক মাছ বেঁচে যায়, সেগুলো পাড়াপড়শিদের মধ্যে বিলিয়ে দিতে হয়। আর যেদিন পাখির মাংস খেতে হয় সেদিন 40 থেকে 50টা মোরগ মুরগি ইত্যাদি আনতে হয়। মাথাগুলো সে নিজে খায়, পাখিগুলোর বাকি অংশ মাছের মতোই বিলি ব্যবস্থা করতে হয়। গরুর বেলায় একটা প্রাণীতে চললেও ভেড়া ও ছাগলের বেলায় একাধিক প্রাণীর দরকার হয় অনিবার্য কারণে। এই ধরনের ব্যবস্থা চলল বেশ কিছুদিন ধরে। তাতে প্রতিদিনই প্রচুর টাকা খরচ হতে লাগলো। তার ব্যবসার আয় থেকে এই বিরাট খরচ মিটানো কিছুতেই সম্ভব নয় দেখে তরুণ সওদাগরকে প্রতিদিন পুঁজিতে হাত দিতে হলো। তাতেও চলছে না দেখে তাকে সম্পত্তি বিক্রি করে চলতে হলো। তরুণ সওদাগর মহা ভাবনায় পড়ে গেল। সে ভাবল, তার পিতা কি তাহলে তাকে ভুল উপদেশ দিয়ে গেছেন? পরক্ষণে সে চিন্তা করে দেখল যে তার পিতার প্রথম দুটি উপদেশ তো ঠিক বলে প্রমাণিত হয়েছে, বাকি দুটি উপদেশ তবে বেঠিক হবে কেন? সে বুদ্ধিহারা হয়ে পড়ল। তখন মনে পড়ল তার পিতার চতুর্থ ও শেষ উপদেশের কথা, এবং তা ছিল 3 মাথাওয়ালার কাছে বুদ্ধি নেবার কথা। কিন্তু 3 মাথাওয়ালা কথাটা সে বুঝতে পারল না। মানুষের মাথা তো একটাই থাকে, একটার বেশি মাথাওয়ালা লোক তো সে কোথাও দেখেনি। এমন লোক সে কোথায় পাবে? সে তার নিজের এলাকায় তন্ন তন্ন করে খুঁজে দেখল। হাটে, মাঠে, ঘাটে, গ্রামগঞ্জে সে ঘুরে বেড়ালো, কোনো ফল হলো না। এরকম মানুষ কোথাও নেই। নিজের এলাকা ছেড়ে সে অন্য দেশে চলে গেল, কিন্তু বহু স্থানে খোঁজাখুঁজি করেও এ ধরনের 3 মাথাওয়ালা মানুষের সন্ধান কোথাও সে পেল না। কিন্তু তার চেষ্টার বিরাম নেই, সে খুঁজেই চলেছে। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর অনেক দূরের এক দেশে চলতে চলতে একটু দূর থেকে সে দেখতে পেল যে 3 মাথাওয়ালা একটা লোক পথের ধারে গাছের নিচে একাকী বসে আছেন। কিন্তু লোকটির কাছে এসে সে হতাশ হয়ে গেল এবং আপন মনে বেশ জোরে জোরে বলতে লাগল, না, এখানেও পেলাম না। তরুণ সওদাগরের এই কথা কয়টা সেখানে বসা লোকটির কানে গেল। তিনি ছিলেন 100 বছরের বেশি বয়সের একজন অতি বৃদ্ধ লোক। তিনি এত বৃদ্ধ হয়ে পড়েছেন যে বসে থাকা অবস্থায় তিনি তার মাথাটা যথাস্থানে সোজা করে রাখতে পারলেন না বলে তা 2 হাঁটুর উপরে রেখে দিতে বাধ্য হন। ফলে দূর থেকে দেখলে মনে হয় যে 3 মাথাওয়ালা একজন লোক সেখানে বসে আছেন। অতি বৃদ্ধ লোকটি নবীন যুবকের কথা শুনে একটু কৌতুক বোধ করে তাকে কাছে ডেকে এনে বসিয়ে বললেন, তুমি কি কারণে হতাশ হয়ে পড়েছ বাবা? ব্যাপারটা একটু খুলে বলো। কথাগুলো তরুণ বণিকের কাছে বেশ ভালো লাগলো। বৃদ্ধটির কাছে বসে সে তার জীবনের সব কথা খুলে বলল। সবশেষে বলল, আমার পিতা যে আমাকে ঠিক ঠিক উপদেশ দিয়ে যাননি তা আমার মনে হচ্ছে না, কারণ প্রথম দুটি উপদেশের বেলায় আমি হাতে হাতে প্রমাণ পেয়েছি যে এগুলো খুবই ঠিক কথা। তৃতীয়টা মানতে গিয়ে আমি পড়ে গেছি মহাবিপদে। আর চতুর্থটির বেলায় আমি 3 মাথাওয়ালা লোকের সন্ধান পাচ্ছি না দেশ বিদেশে তন্ন তন্ন করে খুঁজেও। বৃদ্ধ লোকটি প্রাণ খোলা হাসি হেসে বললেন, তুমি যে তোমার পিতার প্রথম দুটি কথা সত্য বলে বুঝতে পেরেছ, তাতে আমার খুশির সীমা নেই। তবে অনেক দুঃখের ভেতর দিয়ে সেই সত্যকে তুমি জানতে পেরেছ। আমার দৃঢ় বিশ্বাস এই শিক্ষাকে তুমি কোনো দিন ভুলবে না। একটু থেমে তিনি বললেন, তোমার পিতা তোমাকে একটি অতি মূল্যবান উপদেশ দিয়ে গেছেন তার তৃতীয় কথাটির মাধ্যমে। তিনি তোমাকে কাকচি, চাঁদা, বইচা, বাতাসি, বোচটি, ঢেলা, পুঁটি, ট্যাংরা, কুচো চিংড়ি ইত্যাদি ছোট ছোট মাছ খেতে বলে গেছেন।
এগুলো তুমি খুবই সস্তা দামে পাবে এবং এগুলোতে পুষ্টিও খুবই বেশি। বেশি দাম দিয়ে রুই, কাতলা, মৃগেল, কালবাউস ইত্যাদি বড় মাছ তোমাকে খেতে বললে যাননি। একটু দম নিয়ে তিনি আবারও বললেন, তোমার পিতা তোমাকে বলে গেছেন যে আয়ের অধিক ব্যয় না করে হিসেব করে সংসার চালাতে। কোনো পিতা তার সন্তানকে প্রতি গ্রাসে একটি করে বড় মাছ বা ছাগল, ভেড়ার মাথা খেতে বলে যেতে পারেন না। তা যদি কেউ করে তবে তার কাছে রাজার ভাণ্ডার থাকলেও দুদিনের মধ্যেই সে ফকির হয়ে যাবে। আশা করি কথাগুলো তুমি বুঝতে পেরেছ। তরুণ সদাগর তার বোকামির কথা স্বীকার করে বলল, জি, আপনার কথা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। আমার বোকামির জন্য আমি আমার পিতার অতি মূল্যবান উপদেশের ধারে কাছেও যেতে পারিনি, ফলে আমার এই দুর্দশা। কিন্তু আমি তার শেষ কথাটা কিন্তু এখনো বুঝে উঠতে পারিনি। বৃদ্ধ হেসে বললেন, আমি এবং আমার মতো বৃদ্ধ লোকেরাই তিন মাথাওয়ালা মানুষ। বয়সের ভার ও শরীরের দুর্বলতার কারণে বৃদ্ধ লোকেরা বসা অবস্থায় তাদের মাথা সোজা করে রাখতে পারেন না। তারা মাথাটিকে হাঁটুর উপরে রেখে দেন। দূর থেকে দেখলে মনে হয় তিন মাথাওয়ালা একজন মানুষ বসে আছেন। এ কারণেই তাদেরকে তিন মাথাওয়ালা মানুষ বলা হয়। তারা কি খুব বুদ্ধিমান লোক? সে কথা আমি তোমাকে জোর করে বলতে পারবো না। তাদের মধ্যে কেউ কেউ হয়তো খুব বেশি বুদ্ধির অধিকারী হতে পারেন, তবে তাদের খুব বেশি বুদ্ধি থাক বা না থাক, তাদের প্রত্যেকেরই আছে একটি অমূল্য সম্পদ, এবং তা হচ্ছে তাদের অভিজ্ঞতা। একটু দম নিয়ে তিনি বলতে লাগলেন, তোমার জীবনের কথাই ধরো না কেন, তোমার এই ক্ষুদ্র জীবনে তুমি যে তিনটি অতি মূল্যবান অভিজ্ঞতা লাভ করেছ, সেগুলো থেকে তুমি কত মূল্যবান শিক্ষা পেয়ে গেছো সে কথা তুমি ভেবে দেখো। একইভাবে বৃদ্ধ লোকগুলোও তাদের জীবনে অনেক দুঃখ কষ্টের ভেতর দিয়ে চলতে চলতে অনেক মূল্যবান শিক্ষা লাভ করেছেন। সেটি হলো অভিজ্ঞতা এবং জীবনের বড় সম্পদ। গল্পকুটুম চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন আবুল কালাম মোহাম্মদ জাকারিয়ার লেখা একটি গল্প, পুবের হাটে যেও না। আর এতক্ষণ গল্প পড়ে শোনাচ্ছিলাম আমি রোমানা নূপুর।